আমার বউ ভীষণ সুন্দরী ছিল, কিন্তু সে বিয়ের প্রথম রাতে একটা শর্ত দিল যে রাতে ওর মুখ দেখতে পারবো না, অন্যথায় ডিভোর্স দিয়ে দেবে। আমি বিয়ের পর 15 দিন ধৈর্য ধরলাম। তারপরে এক রাতে হঠাৎ করে লাইট জ্বালিয়ে দিলাম। তখন আমার হুঁশ উড়ে যায়, কেননা সে তো সুস্মিতা দেখতে এত সুন্দরী মেয়ে যে প্রথম দেখাতেই ওর প্রেমে পাগল হয়ে পড়ি। বাবা মাকে দিয়ে সুস্মিতাকে বিয়ের জন্য ওর বাড়িতে প্রস্তাব পাঠাই। দেখাশোনা হওয়ার পরে সুস্মিতার বাবা মা বিয়ের জন্য রাজি হন। সুস্মিতার বাবা মা বিয়ে নিয়ে বেশি লেট করতে চাননি, কিন্তু বিয়েতে সুস্মিতার কিছু শর্ত ছিল। ওর প্রথম শর্ত, বিয়ের অনুষ্ঠান বিকাল 4টার মধ্যে শেষ করতে হবে। আমি সুস্মিতার প্রেমে এত পাগল ছিলাম যে বাকি শর্তের কথা জানতেও চাইনি, কিন্তু ও বারবার বলছিল বিয়ের আগে সমস্ত শর্তগুলো জানা জরুরি। কিন্তু আমি সুস্মিতাকে বিয়ে করার জন্য এতটা ব্যস্ত হয়েছিলাম যে ওর শর্তগুলোকে সিরিয়াসলি নেইনি। আমি মনে মনে ভীষণ খুশি, কারণ যে মেয়েটিকে আমি ভালোবাসি তাকেই বিয়ে করতে যাচ্ছি। সুস্মিতাকে বিয়ে করে আমি কখনো পস্তাবো না। ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার আমাদের বিয়ের দিন ঠিক হয়। সুস্মিতাকে পাওয়ার নেশা ছিল অন্যরকম, তাই আগামী দিনের কথা চিন্তা করেই দিন কাটত। বিয়ে শেষ হওয়ার পর বিকেল 5টায় সুস্মিতাকে নিয়ে আমাদের বাড়িতে আসি। ওকে দেখার জন্য ব্যাকুল ছিলাম। দেখা হওয়ার সাথে সাথে ওকে একটা দামি উপহার দিলাম। সুস্মিতা আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, আগে আমার শর্ত শোনো। শর্ত শুনে তুমি যদি রাজি থাকো তাহলে ঠিক আছে, কিন্তু যদি রাজি না হও তাহলে আমাকে এখনই তালাক দিতে পারো। সুস্মিতার মুখে ডিভোর্সের কথাটা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। মনে মনে ভাবলাম, সুস্মিতা একটা মেয়ে হয়ে ডিভোর্সের কথা বলছে কিভাবে। তখন সুস্মিতা ব্যাপারটা এগিয়ে নিয়ে বলল, আমার শর্তটা খুব সরল। তুমি রাতে কখনো আমার মুখ দেখতে চাইবে না। তুমি যতই চাও না কেন, আমি তোমাকে রাতে মুখ দেখাবো না। বাকিটা তুমি যা বলবে আমি রাজি। আর একটা ব্যাপার, রাত 9টার সময় ঘর অন্ধকার হয়ে যাবে, আমি রুমেই থাকবো। তুমি চাইলে সেখানে থাকতে পারো বা চাইলে বাইরেও ঘুরে আসতে পারো। আমি তোমাকে কখনো নিষেধ করব না। সুস্মিতা তার কথা শেষ করলে আমি বললাম, সুস্মিতা, এ কেমন অদ্ভুত শর্ত। তুমি যদি এর কারণ আমাকে বলো, তাহলে আমি কখনোই রাতে তোমার মুখ দেখতে চাইব না। কিন্তু সুস্মিতা, কোনো কারণ ছাড়া কেন আমি রাতে তোমার চাঁদের মতো মুখ দেখতে পারবো না? রোমান্টিক সুরে বললাম, যাতে সুস্মিতা খুশি হয়। কিন্তু সে গম্ভীর হয়ে বলল, তুমি যদি রাতে আমার মুখ দেখো তাহলে সকালেই তোমাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে যাব। ঠিক আছে, তোমার মতো সুন্দরী সাথে থাকাই আমার জন্য ভাগ্যের ব্যাপার। তুমি যদি বলো রাত হোক বা দিন কখনো তোমার মুখ দেখবো না, আবেগে বলে দিলাম। বিয়ের প্রথম মাসেই বুঝতে পারলাম ওই শর্তটা পূরণ করা কতটা কঠিন। যখনই রাতে কোথাও যেতে হতো বা বন্ধুদের পার্টিতে যেতে হতো, সুস্মিতা আমার সাথে থাকতো না। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়তে শুরু করে যে রবির বউ রাতে বাইরে বেরোয় না। কেউ কেউ এটাকে সুস্মিতার ভদ্রতা মনে করত, কেউ কেউ অদ্ভুত অদ্ভুত মন্তব্য করতে শুরু করে। তাই আমি এতে খুব বিরক্ত হয়ে পড়ি। এদিকে 1 মাস পরে সুস্মিতা অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে শুরু করে। সে আমাদের রুমের বাল্বটা নষ্ট করে বাইরে ফেলে দিল। আমি বললাম, সুস্মিতা, এটা কেমন হলো? ও বলল, আমি এটা করছি যাতে তুমি ভুল করে রাতে লাইট জ্বালিয়ে আমার মুখ দেখতে না পারো। সুস্মিতার এই কথা শুনে আমার সন্দেহ হতে লাগলো। ওর মুখে এমন কি আছে যা আমাকে দেখাতে চায় না? কিন্তু আমাদের মধ্যে যে শর্ত ছিল আমি সেটাতে অটল থাকলাম। সেই রাতেই সুস্মিতাকে খুব অস্থির লাগলো। সে হাত দিয়ে মুখ ঢেকে বারবার বাইরে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম না সুস্মিতার হতাশার কারণ কি। ও কি কারো জন্য অপেক্ষা করে? ওর নজর সবসময় ফোনের দিকে থাকে এবং ফোন আসার সাথে সাথে কারো সাথে মৃদু স্বরে কথা বলা শুরু করে। আমার মনে কোনো সন্দেহ ছিল না, তাই আমি কখনো ওর কথা শোনার চেষ্টাও করিনি। কিন্তু একদিন সুস্মিতার কথা বলার পর আমি ওর ফোন চেক করে দেখি বাবা মায়ের নম্বর না, সে অন্য কারো সাথে কথা বলে। সুস্মিতা যখন শেষবার ফোনে কথা বলছিল
তখন আমি একটি পুরুষালী আওয়াজ শুনতে পাই। আমি বুঝতে পারি সুস্মিতা কোনো পরপুরুষের সাথে কথা বলে। তারপর থেকে আমার সুখ শান্তি সব হারিয়ে গেল। বউ তো সুন্দরী, কিন্তু ওর মন সুন্দর না। আমি মনে মনে ভেবে নিলাম যে সুস্মিতার সাথে কথা না বলে এই ব্যাপারটির গভীরে যাওয়ার চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি রাতে সুস্মিতার মুখ দেখব, যাতে আমি বুঝতে পারি ব্যাপারটা আসলে কি। একদিনে আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে আসি। আজকে আবার সুস্মিতাকে অস্থির লাগছিল। আমাকে আসতে দেখে ও আমাকে বলল, তুমি এই সময়? তুমি তো রাত 8টার সময় আসো, আজকে তুমি তাড়াতাড়ি এলে কেন? ওর হতাশ হওয়া দেখে আমি রেগে গিয়ে বললাম, আমি বাড়িতে না থাকলে তুমি কি এমন করো যে আমি আসাতে এত বিরক্ত হচ্ছ? না না, তেমন কিছু না। সুস্মিতা ব্যাপারটা সামলাতে চাইল, আর ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। আমি সন্দেহ নিয়ে সুস্মিতার দিকে তাকালাম। সুস্মিতার গায়ের রং কেমন যেন নীল হয়ে গেল। আমি দরজা খুলতেই আমার সামনে একজন লোক পুলিশের ইউনিফর্মে দাঁড়িয়ে। এই সময় আমার সামনে অন্য কেউ এলে কি করতাম জানি না, কিন্তু ইন্সপেক্টর বিক্রমকে দেখে আমার সব রাগ জল হয়ে গেল। ইন্সপেক্টর বিক্রম আমার বন্ধু। আমরা দুজনে দীর্ঘদিন থেকে একে অপরকে চিনি এবং আমি তার সাথে প্রতিনিয়ত কথা বলতাম। কিন্তু অনেকদিন তার সাথে আমার দেখা হয়নি। প্রায় 2 বছর হবে আমাদের দুজনের দেখা হয়নি। আমি জানতাম সে আমাদের এখানকার ইন্সপেক্টর, কিন্তু কাজের চাপে ওর সাথে দেখা করতে পারিনি। হঠাৎ আমার সামনে বিক্রমকে দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু সে আমাকে অবাক হওয়ার সুযোগ না দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, এতদিন কোথায় ছিলি দোস্ত? দেখাও করিস না। আমাদের দুজনের দেখা হলে এরকমই করতাম। আমি ওকে ড্রয়িং রুমে নিয়ে এলাম, কিন্তু অবাক হয়ে ভাবলাম বিক্রমকে তো কখনো আমার বাড়িতে আনিনি, তাহলে ও কিভাবে জানলো যে আমি এখানে থাকি? কথায় কথায় আমি বিক্রমকে জিজ্ঞেস করলাম। ও বলল, দোস্ত, এটা কোনো ব্যাপার? আমরা পুলিশরা এলাকার প্রতিটি মানুষকে চিনি। কিন্তু বিক্রমের কথা শুনেও আমি সন্তুষ্ট হতে পারলাম না, কারণ আমি সুস্মিতাকে বিক্রমের জন্য অপেক্ষা করতে দেখেছি। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে সুস্মিতা যেভাবে অস্থির হয়ে হাঁটছে, সে নিশ্চয় কারো জন্য অপেক্ষা করছে। কাকতালীয়ভাবে সেই লোকটি বিক্রম, তাই আমাকে দেখার সাথে সাথে একটা অজুহাত তৈরি করে। এখন আমি একটু একটু বুঝতে পারছি, কিন্তু আমাকে জানতে হবে বিক্রম আর সুস্মিতার মধ্যে কি চলছে। আমি যে সুস্মিতা আর বিক্রমের ব্যাপারটা বুঝতে পেরেছি, আমার মনের মধ্যে কি চলছে সেটা সুস্মিতাকে বুঝতে দিইনি। একদিন মনে মনে ভাবলাম, সুস্মিতা যদি আমার সাথে প্রতারণা করতে পারে, তাহলে আমিও ওর সাথে এমন কিছু করব যা ও স্বপ্নেও ভাবেনি। আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবছিলাম, কিন্তু তার আগে সবকিছু ভালোভাবে জেনে নিই। সেদিন রাতে আমি সুস্মিতার মুখ দেখার সিদ্ধান্ত নিলাম, কারণ আমি জানতে চাই কেন সুস্মিতা রাতে আমার কাছ থেকে মুখ লুকিয়ে রাখে। তারপর বিক্রমের ব্যাপার দেখব, কিন্তু প্রথমে ওর মুখোশ খুলতে হবে। ঘরের ভাল্ব খারাপ থাকায় নিজের কাছে একটা ছোট টর্চ রাখলাম। সুস্মিতা যখন আমার কাছে এলো, আমি ওর হাত ধরে নিলাম যাতে ও পালাতে না পারে। তারপর আমি আমার পকেট থেকে টর্চ বের করে ওর মুখের দিকে জ্বালিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে চিৎকার বেরোতে বেরোতে বেরোলো না। হতভম্ব হয়ে আমার মুখ থেকে আওয়াজই বের হচ্ছিল না। সুস্মিতা, তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? কেন এত বড় কথাটা আমার কাছ থেকে লুকালে? আমি তোমাকে সত্যিকারের ভালোবাসতাম। তুমি আমার সাথে এরকম করতে পারলে? আমি সুস্মিতার দিকে ঘৃণা ভরে তাকালাম। তার মুখের রং একেবারেই বদলে গেছে। আমি তোমায় সব বলেছি, ঈশ্বরের দোহাই আমার কথা শোনো। আমার উপর তোমার যত সন্দেহ আছে, আমি সেসব দূর করে দেব। বিক্রম তোমার বন্ধু, আমি জানি। আমি সবকিছু বলছি, তুমি একটু বসো। সুস্মিতা আমার পা ধরে কান্না করছিল। আমি চাইলেও ওকে থামাতে পারছি না। বলো সুস্মিতা, তুমি কেন আমার সাথে এমন করলে? বিক্রমের সাথে তোমার কি সম্পর্ক? আমি খুব শান্তভাবে কথাগুলো ওকে বলছিলাম, কারণ আমি ভেবে নিয়েছি সুস্মিতা আমার সাথে প্রতারণা করলে আমিও আর একটা বিয়ে করব।
আর ওকে এমন দুঃখ দেব যাতে সারা জীবন ভুলতে না পারে। তখন সুস্মিতার যে কথা শোনালো তা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। ও বলল, তুমি তো জানো আমাদের পরিবার কতটা আধুনিক। যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে মা বাবাকে কখনো কাছে পাইনি। তারা আমাকে চাকর চাকরানির ভরসায় ছেড়ে নিজেদের কাজে যেতেন। মায়ের সাথে কথা বলতে গেলে তিনি আমাকে টাকা ধরিয়ে দিতেন বা শপিং করতে নিয়ে যেতেন। আমার ভালোবাসা দরকার, আমি তাদের ভালোবাসার কাঙ্গাল ছিলাম। কিন্তু আমার মা কখনো আমার দিকে ফিরেও তাকায়নি। টাকা আমার জীবনে হতাশা তৈরি করে। প্রথমে তো আমি চাকরান্নিদের সাথে বন্ধুত্ব করি, কিন্তু পরে যখন বুঝলাম তারা শুধু আমার টাকার মূল্য বোঝে, আমার ইমোশনের গুরুত্ব দেয় না, তখন আমি চাকর চাকরানিদের সাথে কথা বলা বন্ধ করে দেই। আমি সম্পূর্ণ হতাশ হয়ে পড়ি। আমার মা আমাকে কখনোই তার অফিসে যেতে দিতেন না। তিনি সবসময় বলতেন যে আমার অফিসে আসার আগে আমাকে বলে আসবে, কারণ আমার হাজারটা কাজ থাকে, আমি অফিসে তোমার সাথে কথা বলতে পারবো না। বাবাও তার কাজে ব্যস্ত। আমার মন খুব উদাস হয়ে থাকতো। একদিন আমি হঠাৎ মায়ের অফিসে গেলে অফিসের ঢোকার সাথে সাথে ভিতরে দৃশ্য দেখে আমার হৃদয় কেঁপে উঠল। মাকে আমি এমন ভাবতেও পারিনি। মায়ের এমন নির্লজ্জতা আমার মধ্যে একটি ঘৃণার জন্ম দেয়। আমি সেই সমস্ত লোকদের ঘৃণা করতাম যারা লোককে জ্ঞান দেয়, কিন্তু কেউ কল্পনা করতে পারবে না তাদের চরিত্র কতটা খারাপ। মায়ের প্রতি আমার ঘৃণা আমার ব্যক্তিত্ব বদলে দেয়। আমি নাইট ক্লাবে যেতে শুরু করলাম। আমি এমন হয়ে গেলাম যে সবাই আমার দিকে আকৃষ্ট হয়ে আমার কাছে আসতে চাইতো। এতে আমি খুশি ছিলাম না, কিন্তু তবুও কেন জানি না আমার মন শান্তি পেত। আমি আমার মায়ের প্রতি প্রতিশোধ নিতে চাইতাম, যদিও আমি নিজেই নিজের ক্ষতি করছিলাম। তখন আমি অনেক রাত পর্যন্ত বাইরে থাকতাম। তাদের মেয়ে কি করছে মা বাবা কখনো খোঁজ নিয়েও দেখেননি। এক রাতে আমি এতটা নেশা করলাম যে এই অবস্থায় মেয়েরা তাদের ইজ্জত হারিয়ে ফেলে। কিন্তু এই ব্যাপারে ভাগ্যবতী, সকালে যখন আমার ঘুম ভাঙলো আমার হৃদয় কেঁপে উঠল। বিছানায় আমি ছাড়া কেউ নেই। আমি একটা নির্জন ঘরে শুয়ে আছি। ঘরের অবস্থা দেখে অনুমান করলাম এটা কোনো ধর্মপ্রাণ লোকের, একদম সাধারণ ঘর। তারপর যখন সেই ছেলেটি আমার সামনে এলো, আমার ধারণা সত্য হলো। সেই যুবকের বেশভূষা দেখে বোঝা যাচ্ছিল যে সে ধার্মিক। আমাকে দেখে সে নিচের দিকে তাকিয়ে বলল, কিছু কারণে রাতে আমি একটা নাইট ক্লাবে গিয়েছিলাম। সেখানে আমি আপনাকে অজ্ঞান অবস্থায় দেখে আপনাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আশা করি আপনি ঠিক আছেন। চলুন আমি আপনাকে বাড়িতে দিয়ে আসি। ছেলেটার উপর আমার রাগ হচ্ছিল, আর তার চেহারা দেখে তার উপর আমার ঘৃণা হচ্ছিল। সেদিন সে আমাকে বাড়িতে রাখতে আসে। ওর প্রতি আমার এতটা ঘৃণা হচ্ছিল যে ওকে ধন্যবাদও জানাইনি। কারণ হয়তো তার চেহারা, যে কারণে আমি আমার মাকে সবসময় ঘৃণা করতাম, আর ওই একই ঘৃণা ওই ছেলেটিকে করতে লাগলাম। কিন্তু ওই ছেলেটি আমার পিছন ছাড়েনি। সে বারবার আমার পিছন পিছন ঘুরতো। একদিন ছেলেটা আমাকে বলল, তোমাকে আমার ভালো লাগে। এই কথাটা যখন আমার বান্ধবীরা জানলো, তারা বলল, ও সবসময় তোকে ফলো করে এবং তোকে হয়রান করছে। আর দেখ, ছেলেটাকে দেখে কেমন যেন মনে হচ্ছে। আমি বান্ধবীদের কথা শুনে ভাবলাম, ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে। ছেলেটির নাম রিঙ্কু। একদিন সে আমার সাথে কথা বলার চেষ্টা করলে আমি বললাম, তুমি 3 দিন পরে সন্ধ্যায় পার্কের সামনে এসে আমার বান্ধবীর সামনে নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে হয়তো কাজ হতে পারে। আমার কথা শুনে ছেলেটি খুশি হলো। পরের রাতে আমি যখন নাইট ক্লাব থেকে বের হচ্ছি, সে আমার সামনে এসে হাজির। আমি পুলিশকে আগেই বলেছিলাম যে একটা ছেলে প্রতিদিন আমাকে জ্বালাতন করে। ঠিক সেই মুহূর্তে আমি পুলিশকে ফোন করলাম এবং 2 মিনিটের মধ্যে পুলিশ ওখানে এসে ছেলেটিকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আমরা সব বান্ধবী মিলে হাসতে লাগলাম। আমি ভাবতেই পারিনি যে সে এতটা বোকা। কিন্তু থানায় পৌঁছানোর পর মনে হলো
আমার হৃৎপিণ্ড যেন ফেটে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছিল যে পুলিশ মেরে মেরে ছেলেটির অবস্থা খারাপ করে দিয়েছে। মুখ দিয়ে রক্ত ঝরছে, চোখের কাছেও আঘাতের দাগ, চোখ ফুলে গিয়েছে। তাকে দেখে দুঃখ লাগছিল। তার চোখ দিয়ে টপ টপ করে জল ঝরছিল। আমাকে দেখে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আমার বিচার ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। ঈশ্বর যেন কখনো তোমাকে শান্তি না দেয়। তার অভিশাপ আমার ভেতর অবধি কাঁপিয়ে দেয়, কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারিনি। তখন সকাল ৬-৭ বাজে। আমি আমার বান্ধবীদের সাথে তাকে দেখতে গেছিলাম। আমাদের অভ্যাস ছিল আমরা সারা রাত জাগতাম আর দিন ভরে ঘুমাতাম। কারণ সেই সময় আমার বাবা মা বিষয়টি নিয়ে তেমন ভাবতেন না। কিন্তু সেই দিন যখন সন্ধ্যায় ঘুম থেকে উঠি, তখন আমার মুখ জ্বলতে শুরু করে। আমি ভেবেছিলাম হয়তো গরমের কারণে এমন হচ্ছে, কিন্তু এই জ্বালাপোড়া বাড়তেই থাকে। রাত ৮টার দিকে আয়নার নিজের মুখের দিকে তাকালে পুরো মুখে গুটি দেখে মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। নিজের মুখ দেখে আমার কান্না পাচ্ছিল। ভাবলাম ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি, যাতে এই ঝামেলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাই। ডাক্তার আমাকে একটি ওষুধ দিলেন, যেটা লাগিয়ে কিছুটা আরাম পেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম সব ঠিক হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। পরের রাতে আবার একই ঘটনা। আমার মুখে আবার ফুসকুড়ি দেখা গেল। দেখে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি ডাক্তারের কাছে গিয়ে ঝগড়া করলাম যে তার ঔষধে কোনো কাজ হয়নি। তারপর আমি ২-৩ জন ডাক্তারকে দেখালাম। তারপর বুঝতে পারলাম যে এই রোগ এত সহজে আমার পিছন ছাড়বে না। কি না করেছি, কিন্তু এই সমস্যার শেষ হওয়ার কোনো নাম নেই। আমার ওই ছেলেটির অভিশাপ লেগেছে। ঈশ্বর জানে এখন সে কোথায় আছে। আমি তার সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইব। সুস্মিতার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সুস্মিতা যে এমন মেয়ে হতে পারে আমি তা কখনো কল্পনাও করতে পারিনি। চেহারা দেখে ওকে নিষ্পাপ মনে হয়। তখনও ওর বয়স ২০-২২ বছরের কাছাকাছি হবে। এখন আমি বুঝতে পারছি যে বয়সের সাথে নিষ্পাপ হওয়ার কোনো সম্পর্ক নেই। আমার স্ত্রীর মুখে নিজের জীবনী শুনে আমার মন ভেঙে যায়। বিক্রমের কথা বলতে গিয়ে ও আমাকে বলল যে ও বিক্রমের কাছ থেকে রিঙ্কু সম্পর্কে খোঁজ খবর নিত, কিন্তু রিঙ্কু কোথায় চলে গেছে কেউ জানে না। সুস্মিতার কথা শুনে আমি সবকিছু বুঝতে পারলাম, কিন্তু আমি ওকে আগের মতো আর কখনো বিশ্বাস করতে পারবো না। আর রাতে ওর মুখ না দেখতে পেয়ে নিজেকে অসম্পূর্ণ মনে হতো আবার বিয়ে করি। কিন্তু তারপর সুস্মিতার অবস্থা দেখে ভাবতাম যা হওয়ার ছিল তাই হয়েছে। কিন্তু এখন সুস্মিতা বদলে গেছে। আমার মনে হচ্ছে সে তার অতীতের শাস্তি পেয়ে গেছে। আপনারা কি ভাবছেন? আমি কি অন্য কোনো সিদ্ধান্ত নেব? বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।